সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। ধন্যবাদ। আজকে যেহেতু পয়লা আগস্ট, আমরা আলোচনাটা একটু করতে চাই যে আমাদের রাজনৈতিক পটভূমি নিয়ে, যে 75-এর অগাস্ট থেকে যে রাজনৈতিক পটভূমি যে তৈরি হলো নতুন করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কালে, 75-এর অগাস্ট থেকে যে মেরুকরণ হলো, সেই জায়গা থেকে যদি আপনি আলোচনাটা শুরু করেন। যে সময় তো কম হলো না, 40 বছর। অনেকের জন্য গোটা আয়ু। আপনার বয়স হয়তো 40 হয়েছে, হতেই পারে। তো আমার মনে আছে 75 সনের ঘটনা। আমি তখন ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্র। তো তার আগের যে কয়েক বছর, সেই কয়েক বছরের কথা আমার মনে আছে, মুক্তিযুদ্ধের পর থেকে। ওই সময়টা দেখলে এখন খুবই কষ্ট হয়। কষ্ট হচ্ছে তখন দেশ স্বাধীন হওয়ার পর মানুষের মধ্যে অসম্ভব আশা বেড়ে গিয়েছিল। রাস্তাঘাটে জিজ্ঞেস করলে বলতো কি, এমনকি যারা রিক্সা চালাচ্ছেন তারাও বললো কি, এখন সবাই সমান, দেশ স্বাধীন হয়েছে। তো এটা বলতো, নারী পুরুষ সমান, গরিব ধনী সমান। এটা হচ্ছে মানুষের কথা, আমি বলছি রাস্তায় শোনা কথা আর কি। কিন্তু সেই আশা আমি বলবো 1 বছরের মধ্যেই মানুষ হারিয়ে ফেলে। তখন দেশে যারা বুদ্ধিজীবী বলে পরিচিত, সব ক্ষেত্রের বুদ্ধিজীবী আমি বলবো, রাজনীতির ক্ষেত্রের বুদ্ধিজীবী, রাজনীতিবিদরা তো এক ধরনের বুদ্ধিজীবী, বুদ্ধি না থাকলে তো রাজনীতিতে নেতৃত্ব দেওয়া যায় না। অথবা যারা অর্থনীতিবিদ, তারা যেভাবে দেশকে তখন চালাচ্ছিলেন, তখন 4টা কথা বড় হয়ে এসেছিল। আমরা বলতাম চতুস্তম্ভের জয়ধ্বনি। তার মধ্যে একটা ছিল গণতন্ত্র, একটা ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে আমি যেটা বুঝতাম সেটা হচ্ছে কি, হিন্দু মুসলমান ঐক্য, যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে। পাকিস্তান যেহেতু সাম্প্রদায়িকভাবে শুধু মুসলিম দেশ হিসেবে নিজেকে পরিচয় করতে চাইতো। আর বাকি দুটো তো আমরা সকলে জানি। সমাজতন্ত্র বলে একটা কথা আমরা নিলাম, আর জাতীয়তাবাদ। এটা কি, এখন আমি এগুলির অর্থ তখন পরিপূর্ণ বুঝতে পারি নাই। যে একটা জিনিস বুঝলাম যে আমাদের এখানে একটা রাষ্ট্র হয়েছে স্বাধীন, এটা কারো নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু তখন দেখা যাচ্ছিল যারা বাংলাদেশ স্বাধীন হওয়ায় ব্যথিত হয়েছিল, যারা পরাজিত পক্ষ হয়েছিল, তারা ঘাপটি মেরেছিল। আচ্ছা, হ্যাঁ, এবং তার সুযোগের অপেক্ষা। হ্যাঁ, তার ছিল। এখন সমস্যা দুটো, কিন্তু আমি পরিষ্কার করে বলি। সাধারণ মানুষ যেটা আশা করেছিল যে তাদের ঘরে তারা খেতে পাবে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে আমরা প্রথম 1 বছর ন্যাচারালি বলবো যে দেশের অবস্থা ভালো না থাকলেও মানুষ এটা মেনে নিয়েছিল। কিন্তু তারপরে যখন মানুষ দেখলো দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, ক্ষমতা যারা বসেছেন, তারা কিন্তু নানা সুযোগ সুবিধা নিজেরা নিচ্ছেন এবং তারা আরাম করছেন বা ক্ষমতার দণ্ড চালাচ্ছেন, তখন মানুষের এই হতাশা পরিণত হলো বিক্ষোভে। দুঃখটা পরিণত হলো আমার এক ধরনের বলে কি, ফুঁসে ওঠা এক ধরনের বলা যেতে পারে বিদ্রোহে। কিন্তু সেই বিদ্রোহের জন্য মানুষ হাতে অস্ত্র তুলে নেয়নি। দেখা গেল কি, শাসক দলের মধ্যে প্রথমে যেটা সংকট দেখা দিল, তার শাসক দল ভেঙে গেল। ভেঙে যাওয়া মানে উপরের দিকে ভাঙে নাই, নিচের দিকে ভেঙেছে। সেটার নাম হলো ছাত্রলীগ। 2টা ছাত্রলীগ হলো। তারপরে শোনা গেল যে এখানে জাসদ বলে একটা পার্টি হয়েছে। আমি মনে করি স্বাধীন বাংলাদেশের প্রথম 3.5 বছরের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে জাসদের জন্ম। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের যে ঐক্য ছিল, ভিতরে ভাঙন থাকতে পারে, সেটা বাইরে এসে প্রকাশ পেল। এখন মুক্তিযুদ্ধে এই দেশকে যারা পাকিস্তান রাখতে চেয়েছিল, গণহত্যার পরেও যারা সশস্ত্রভাবে গণহত্যায় অংশ নিয়েছিল বা সহযোগী হয়েছিল, তারা তলে তলে কিন্তু খুব খুশি হচ্ছিল। এবং শেষ পর্যন্ত 75-এর পরাজয়ের তারা প্রতিশোধ নিল। 75 সালে এসে তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিল। এভাবেও দেখা যায়। ঘটনা দুটো 15 আগস্ট এসে তারা প্রতিশোধ নিল। তারা অর্থাৎ জয়ী হলো তারাই। কিন্তু আমি একটু মাঝে মাঝে কল্পনা করে দেখি, যদি জাসদের জন্ম না হতো, যদি আওয়ামী লীগের মধ্যে যে ভাঙনটা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ বনাম জাসদ যে দ্বন্দ্ব, সেটা দেশকে একটা রণক্ষেত্রে পরিণত করেছিল। রক্ষী বাহিনী গঠিত হলো এবং জাসদের ছেলেরা এবং জাসদের নেতৃত্ব, আমি জাসদের নেতৃত্ব বলবো না, একজনের নামই বলা যায়, হচ্ছে সিরাজুল আলম খান, যিনি সবকিছু জানতেন, অন্যেরা শুধু তার ক্রীড়নক ছিলেন। এবং তারা মিলে গণবাহিনী বলে একটা গোপন দল গঠন করলো, সশস্ত্র সংগঠন। তাহলে এই যে সশস্ত্র লড়াইয়ে পরিণত হলো, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যারা একসাথে ছিল তারা এখন দুভাগে বিভক্ত হলো এবং তাদের মধ্যে সশস্ত্র সংগ্রাম শুরু হলো একটা প্রকাশ্যে, অর্থাৎ পার্টির ভাঙন হলো। কিন্তু গণবাহিনীটা তো গোপন সংগঠন ছিল। রক্ষী বাহিনী যেমন একদিকে দমন নীতি চালাচ্ছে, অন্যদিকে গণবাহিনী তাদের সাথে সশস্ত্র সংগ্রাম শুরু করেছে। এছাড়া অন্যান্য কিছু বামপন্থী ছোট ছোট সংগঠন ছিল যারা মুক্তিযুদ্ধের সময় তারা ঠিক বাংলাদেশ সরকারের অনুগত ছিল না, আবার পাকিস্তান সরকারের অনুগত ছিল না, যেমন সিরাজ শিকদারের পার্টি। আমি বলবো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে সরকার, যেটা 10ই এপ্রিল গঠিত হয়েছিল, এর আগেরগুলির কথা আমি বলতে চাই না। এই জন্য যে অনেকবার মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান সাহেব নিজেকে প্রেসিডেন্ট একবার ঘোষণা করেছিলেন, এগুলি আমি মনে হয় অবান্তর,
কুটতর্ক। আসল তর্ক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলেছে, যে সরকার গঠিত ছিল 10ই এপ্রিল, যেটার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান অনুপস্থিতিতে, এবং যেটার কার্যকর প্রধান ছিলেন তাজউদ্দিন আহমেদ যুদ্ধ চলার সময়। তারপর দেশ স্বাধীন হবার পর 10ই জানুয়ারি যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে মুক্তি পেয়ে ফিরে এলেন, তখন তিনি কাণ্ডারি হলেন প্রকৃত অর্থে, কিন্তু তার নামই সরকার চলেছে, এই কথা অনেকে গোপন করতে চায়। সেই সময় বলছি মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের ভিতরে দুটি উপদলের সাথে, আওয়ামী লীগের একটা উপদল হচ্ছে খন্দকার মোশতাকের অধীনে, এই আরেকটা উপদল হচ্ছে সিরাজুল আলম খানের অধীনে। আচ্ছা, তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যোগাযোগ স্থাপন করে। এটা এখন পরিষ্কার হচ্ছে বিভিন্ন দলের থেকে। অতি সম্প্রতি একটি পত্রিকায় তৎকালে জড়িত একজন অতি প্রবীণ সাংবাদিক জনাব KBM মাহমুদ একটি সাক্ষাৎকার দিয়েছেন সাপ্তাহিক পত্রিকায়। আচ্ছা, সেইটা আমি অনুরোধ করবো আপনাকে দেখতে। সেইখানে এই তথ্য সম্পর্কে তিনি আরো নতুন তথ্য বিস্তারিতভাবে বলেছেন। দিয়েছেন। সেই জন্য বলি যে এই যে আমি কথাই বলবো, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং যে সমস্ত চক্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন তো করেনি, বিরোধিতা করেছে, 1975-এ শেখ সাহেবের হত্যার পর তাদেরই জয় হলো। কিন্তু এই জয়ের জন্য যেটা পরিশ্রমটা সেটা করেছে জাসদ। সেটা বোঝা যায়, আমি সংক্ষেপে বলি। 15ই আগস্ট থেকে 7ই নভেম্বর পর্যন্ত কি ঘটনা ঘটেছে দেশে, এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য। যেমন ধরুন, 15ই আগস্টে যারা শেখ সাহেবকে হত্যা করেছে তারা দাবি করছে তারা সামরিক অভ্যুত্থান করেছে, কিন্তু এটা তাদের দাবি। কিন্তু আমরা জানি, এখন আমরা যে আজকে যেমন রেডিওতে টেলিভিশনে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে সামরিক বাহিনীর কতগুলো বিপদগামী অফিসার এই হত্যাকাণ্ড করেছে। কিন্তু তখন যিনি ক্ষমতায় এসেছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন খন্দকার মোশতাক আহমেদ, তারা কিন্তু আবার বলতে চাচ্ছিলেন তারা সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় এসেছেন। তাদের পক্ষে প্রমাণ কি? তখন আমাদের সামরিক বাহিনীর প্রধান যিনি ছিলেন কি শফিউল্লাহ সাহেব, হ্যাঁ, এবং জিয়াউর রহমান সাহেব, KM শফিউল্লাহ এবং জিয়াউর রহমান, তারা তো সামরিক বাহিনীর প্রধান এবং উপপ্রধান। তাদের সমর্থন না পেলে খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হতে পারতেন না। সেই জন্য বোঝা যাচ্ছে কি এটাকে তাদের সমর্থন নিয়ে খানিকটা প্রমাণ করে যে তারা এটাকে সামরিক অভ্যুত্থানের রূপ দিয়েছেন। এবং তৎকালীন আওয়ামী লীগ ক্যাবিনেটের কয়েকজন বাদে, যারা 3রা নভেম্বর মারা গিয়েছেন, তারা বাদে বাকি 4 নেতা বাদ দিলে বাকিরা খন্দকার মোশতাককে হয়তো অন্তরে অথবা মৌখিকভাবে সমর্থন দিয়েছেন। এই জিনিসগুলো আলোচনা আজকাল হয় না, সেই জন্য বললাম। কিন্তু লাভটা হলো কি, 75 সনে শেখ সাহেবকে হত্যা করে লাভ জাসদের হলো না, যারা মনে করছিলেন তারা পরপরে ক্ষমতা আসবে। আমি বলছি ট্র্যাজেডি বলছি এই কারণেই। এবং KBM মাহমুদের সাক্ষাৎকারে দেখা যায় কর্নেল তাহের শেষ মুহূর্তে বলেছিলেন, ও তাহলে আমরা পরাজিত হলাম, এবং পরাজিত হলাম বিশ্বাসঘাতকতার কারণেই। উনি বললেন, উনি মীর জাফরের নাম উল্লেখ করলেন, মীর জাফরের পরে এটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বাসঘাতকতা বাংলার ইতিহাসে। মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে আমরা 200 বছরের জন্য স্বাধীনতা হারিয়েছিলাম, আর এখন 71 সনে মুক্তিযুদ্ধ করে আমরা যেটুকু জয় করেছিলাম সেটা আবার হারালাম। এই হচ্ছে বক্তব্য। আমি এই জন্য বলি 75-এর ঘটনাটি আমাদের ইতিহাসের জন্য মর্মান্তিক ঘটনা। এবং গত 40 বছরে যে ঘটনাগুলির পুনরাবৃত্তি হয়েছে, আমি সংক্ষেপে বলি, পাকিস্তান আমলের রাজনীতিতে যে ইস্যুগুলোকে আমরা মনে করেছিলাম শেষ হয়ে গিয়েছে, যেগুলিকে পরাস্ত করে আমরা স্বাধীন বাংলাদেশ করেছি, 75-এর ঘটনার সবচেয়ে বিয়োগান্তক দিক হচ্ছে এটা যে সেই সবগুলো আবার ফেরত আসলো। এবং কিভাবে আসলো, কি প্রক্রিয়া আসলো, সেই জায়গাতে আপনি হয়তো বিস্তারিতই বলবেন, বা ট্র্যাজেডির কথা বলছিলেন, সেই জায়গায় আমি একটু বিরতির পর আসতে যাচ্ছি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। ফিরে এলাম সময় সংলাপে। আপনি বলছিলেন যে সেই উপকরণগুলি, সেই পশ্চিম পাকিস্তান বা পাকিস্তানের সময়কালের যে উপকরণ, সেগুলি আবার রাজনীতিতে ফেরত আসলো। হ্যাঁ, সেই জায়গা যদি শুরু করতে একটু আন্তর্জাতিক দিকটা দিয়ে করি। 1971 সনের সময় আন্তর্জাতিক রাজনীতিতে একটা পরিবর্তন হচ্ছিল। সেটা হচ্ছে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা নতুন করে স্থাপনের চেষ্টা হচ্ছিল, এবং সেইখানে দুতিয়ালির কাজটা করছিলেন পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বেজিং নেতৃত্বের সাথে খাতিরটা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। সেই সময় যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন মার্কিন নেতৃত্বের মধ্যে একটা বিভাজন দেখা গেল। ঢাকায় যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি সরকারের পক্ষে রইলেন, যিনি কনসাল জেনারেল ছিলেন এই যে আর্চার কে ব্লাড, তিনি যে রিপোর্ট দিয়েছিলেন, যেটাকে বিখ্যাত ব্লাড টেলিগ্রাম বলা হয়, সেখানে বলছেন পাকিস্তান এখানে গণহত্যা শুরু করেছে, পাকিস্তানকে সমর্থন করা যায় না। কিন্তু নিক্সন এবং কিসিঞ্জার, যারা কেন্দ্রে নেতৃত্ব করছেন, তারা বললেন যে কি পাকিস্তান হাতে না থাকলে আমরা চীনের সাথে সম্পর্ক করতে পারবো না। অর্থাৎ আমাদের আন্তর্জাতিক স্বার্থের দিক থেকে আমাদের সোভিয়েত ব্লকের বিরোধিতা করতে হলে পাকিস্তানের সঙ্গে থাকতে হবে। এটা হচ্ছে মার্কিন সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডি এসেছিলেন আপনার কলকাতায় আমাদের শরণার্থীদের অবস্থা দেখার জন্য, এবং মার্কিন জনগণের মধ্যে বাংলাদেশের পক্ষে ব্যাপক সমর্থন ছিল। তারপরে তার বিরোধিতা করে ভিয়েতনাম যুদ্ধের সময় দেখা গেল মার্কিন জনগণ ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে যখন, তখনও নিক্সন প্রশাসন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এখানেও তাই হলো। এখন আমরা জানি সেই সময় নিক্সন ডেকে নির্দেশ দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের,
যে এটা বলে টিল্ট টুয়ার্ডস পাকিস্তান, পাকিস্তান দিকে ঝুঁকে থাকো। অর্থাৎ কিন্তু একটু তারা অস্ত্র সম্বরণ করতে পাকিস্তানকে বলার চাইতে তারা সবসময় বলেছে কি পাকিস্তানকে সমর্থন করো। এখন শুধু পাকিস্তানে অস্ত্র সরবরাহ কমানোর জন্য যে চাপ দিচ্ছিল মার্কিন জনগণ সেটাও তারা পুরোপুরি পালন করেনি। যাও, এই হচ্ছে দিক। এখন আমাদের কথা হচ্ছে যে পাকিস্তান ভেঙে যাচ্ছে, অর্থাৎ পূর্ব বাংলা স্বাধীন হয়ে বাংলাদেশে পরিণত হলো, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সহজে মেনে নেবে এটা মনে করা বোকামি নয় কি? সেটা তাজউদ্দিন আহমদ থেকে বুঝতে পেরেছিলেন। কিন্তু আওয়ামী লীগের মহলেও তখন খন্দকার মোশতাক শুধু একা নয়, আরো বহু ছিল যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সম্পর্ক বজায় রাখছিলেন। এই যুদ্ধের সময় কলকাতায় তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এবং KBM মাহমুদের কথা যদি সত্যি হয় তাহলে দেখি তারা আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করেই বসেছিল। আচ্ছা। এবং তার পরিণতিতে যখনই আমি একটা কথা জিজ্ঞেস করি, শেখ সাহেবকে 1971 সনের 25শে মার্চ রাত্রে পাকিস্তান সেনাবাহিনী বন্দী করে নিয়ে গেছে, এটা তো মিথ্যা কথা নয়, এটা সকলেই জানেন। কয়টার সময় নিয়েছে সবই এখন পরিত্যক্ত। কিন্তু তাকে তারা হত্যা করার সাহস করেনি কেন? এখানে আমি জিজ্ঞেস করতে পারি। তিনি গোলাগুলির মধ্যে মারা গেছেন, এটা বললে তো তাদের বেশি করা যেত না? কিন্তু তার প্রাণকে তাদের রক্ষা করা হয়েছে। তারা বলছে দি বিগ বার্ড ইজ ইন কেজ, বলেছে বড় পাখি খাঁচায়, এটা তাদের সাংকেতিক ভাষা ছিল। তারপরে তাকে পাকিস্তানে নিয়ে গেল, তার যে ছবি আমরা দেখি করাচি বিমানবন্দরে বসে আছেন বিষণ্ণ চিত্তে। তারপরে তাকে তারা জেলে রেখেছেন, মিয়ানওয়ালি থেকে শুরু করে, সেখানে তার বিচার করেছেন। মাঝে মাঝে শোনা যায় তার কবর পর্যন্ত করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা শুধু বাকি আছে। এই অবস্থাতেও তাকে হত্যা করেনি কেন? শেষ পর্যন্ত যুদ্ধে পাকিস্তান পরাস্ত হয়ে এখানে আত্মসমর্পণ করলো, তারপরেও কিছু বলেন, তারপরেও তাকে হত্যা করতে সাহস করে না। কেউ কেউ বলে যে কি ইয়াহিয়া খান ভুট্টোকে ডেকে বলেছিল যে তুমি মৃত্যুদণ্ড দাও, আমি স্বাক্ষর করলাম, কিন্তু ভুট্টো সে সাহস করে নাই, তার রাজনীতির কারণেই করে নাই। তাহলে এবং তাকে তিনি ছেড়ে দিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার নেট ফল হচ্ছে যুদ্ধের সময় তারা কি স্লোগান দিয়েছিল? তোমরা কি বাংলাদেশ চাও না বঙ্গবন্ধুকে চাও? তাজউদ্দিন সাহেব বললেন আমি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ দুটোকেই চাই। সেই জন্যই বাংলাদেশকে স্বাধীন করার মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে, শুধু বাংলাদেশের বিনিময়ে তাকে মুক্ত করে লাভ নেই আমাদের। কিন্তু তার কৃতিত্বের জন্য এই কথাটা আমাদের বলতে অনেকে বলেছেন শেখ সাহেব স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিনা, করেন নাই, এই তর্ক তো করেই। এবং আওয়ামী লীগের বর্তমান সরকার যেটা বলে যায় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেটাই আসল ঘোষণা বলে। কিন্তু আসল কথাটা আমরা বলি, পাকিস্তানের জেলে থেকে তিনি তো আত্মসমর্পণ করেন নাই, তিনি তো বাংলাদেশের জন্য আপোষ করতে চান নাই, এই কথাটা কেউ বলে না। অর্থাৎ পাকিস্তানের জেলে যে তিনি যে মৃত্যুর মুখোমুখি হয়েও কখনো বাংলাদেশ প্রশ্নে আপোষ করবেন এমন কোন গুজব তার বিরুদ্ধে পাকিস্তানও রাখতে পারে নাই। এটাই তো প্রমাণ যে তার দেশপ্রেম। সেই লোককে তাহলে 75 সনে বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় বিভ্রান্ত অফিসার কি করে হত্যা করার সাহস করে? অর্থাৎ অবস্থার মধ্যে একটা পরিবর্তন হয়েছে গুণগত। আমি এটাই বলতে চাচ্ছি, আমরা ইতিহাসের মধ্যে দেখি 71 সনে অথবা এমনকি 66 সনের পর থেকেই শেখ সাহেবের জনপ্রিয়তা উঠতেছে, তিনি তার গুড ফর নেপোলিয়নের মতো অবস্থায় আছেন। কিন্তু 75 সনে তাকে হত্যা করতে কয়েকজন পুচকে অফিসার, কয়েকটা চামচিকা যে দুঃসাহস দেখালো, এটার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অবস্থার পরিবর্তন। আমরা ইতিহাসের ভিতরে অনুপ্রবেশ করেছে না, সেটাও নয়, জনপ্রিয়তার ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ 3.5 বছরের আওয়ামী লীগের শাসন, 4 বছর পূর্ণ হয়নি, তাতে আওয়ামী লীগের শাসনের ব্যর্থতা তার জনপ্রিয়তায় কিছুটা হলেও হ্রাস ঘটিয়েছে, অথবা হ্রাস ঘটিয়েছে বলে ওরা মনে করেছে, যে কারণে তারা আঘাতটা হানতে সমর্থ হয়েছে। আমার বক্তব্য হচ্ছে 1971-এর 25শে মার্চ রাতে যে আঘাত হানতে তারা সাহস করে নাই, ঢাকা শহরে তারা হাজার হাজার লোককে গণহত্যা করেছে, কিন্তু নেতাকে হত্যা করতে সাহস করে রাইট। তো সেই নেতাকে 3.5 বছর পরে তার এই বাড়িতেই, যে বাড়ি থেকে ধরে নিয়ে গেছিল, সেখানে হত্যা করার সাহস হয় কিভাবে? আমি এই কথাটা বলি এই জন্য যে এখানে ওদের একটা কর্মসূচি ছিল এবং ওরা মনে করলো এই কর্মসূচি বাস্তবায়নের সময় আসছে। তার প্রমাণ কি? জিয়াউর রহমান সাহেব পরে যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করলেন তখন তিনি সংবিধানেও পরিবর্তন ঘটালেন। কি কাজটা তিনি করলেন? তিনি পাকিস্তানি রাজনীতিটা ফিরিয়ে আনলেন নাকি? যে জিনিসটা তিনি বিদায় দিলেন সেটা কি? ধর্মনিরপেক্ষতা। যে জিনিসটাকে তিনি বিদায় দিলেন সেটা সমাজতন্ত্র। তাহলে এবং তিনি যদিও জাতীয়তাবাদ রাখলেন, তিনি এই জাতিকে বাঙালি জাতি না বলে মুসলিম জাতিতে পরিণত করার চেষ্টা করলেন। মুসলিম শব্দটা গৃহীত হবে না বলে হয়তো বাংলাদেশের কথাটা বলেছেন, কিন্তু রাজনীতিতে এই যে পরিবর্তনটা জিয়াউর রহমান সাহেব করলেন, হয়তো ওই জন্যই বাংলাদেশে গণভোট হয় নাই, ওই জন্যই শেখ সাহেবকে হত্যা করা হয় নাই। বলা হয়েছিল শেখ সাহেবকে তারা হত্যা করেছে কি জন্য? দুঃশাসন থেকে মুক্তির জন্য। কিন্তু এখন তিনি যেটা আনলেন সেটা শাসনের দিক থেকে সুশাসন, সেটা পরে আমরা দেখব। সেটা হলো কি? বেসরকারীকরণ শুরু করলেন, জাতীয়করণকৃত কলকারখানা। উনি এখন বললেন আমাদের সমাজতন্ত্রের দরকার নাই। কালে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় যে মূলনীতিগুলো পাকিস্তানের আমলে 23 বছরের সংগ্রাম করে আমরা স্থাপন করেছিলাম, বিশেষ করে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথাটা, এই যে বলছিলাম রিক্সাওয়ালা বলতো সকলে সমান হয়ে যাবে, ইকুয়াল রাইটস, মানুষ এইভাবেই দেখেছিল জিনিসটাকে, সেটা ক্রমশ আবার শ্রেণী বিভক্তির দিকে
এবং সাম্প্রদায়িকতার দিকে চলে গেল। এই জন্য 75-এর রাজনীতিতে সবচেয়ে বড় পরাস্ত হলো সেটা হচ্ছে আমাদের এই ধর্মনিরপেক্ষতা, আমাদের জাতীয়তাবাদ। আমি দুঃখের সাথে বলি, অনেক সময় আমরা কথা না বুঝেও বলি, বুঝেও বলি। যেমন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সম্প্রতি তার এক সাক্ষাৎকারে বলেছেন, এই যে আলোকিত বাংলাদেশ পত্রিকায়, যে বাঙালি জাতীয়তাবাদের এখন আর দেওয়ার কিছু নেই। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ জিনিসটা কি, এটা তো বলতে হবে। আমি বাঙালি জাতীয়তাবাদ বলতে মনে করি বাংলাদেশের ধর্মীয় ঐক্য। আমরা আন্তঃসাম্প্রদায়িক ঐক্যের মাধ্যমে যে সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি, এটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, সোজা কথা। এটা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। সেটার ভূমিকা যদি শেষ হয়ে যায়, তার মানে কি এখন আমাদের আর সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো প্রয়োজন নেই? বুঝি আমি বাঙালি জাতীয়তাবাদ বলতে ধর্মনিরপেক্ষতা মনে করি। কিন্তু যদি কেউ বলি না বাঙালি জাতীয়তাবাদ মানে হচ্ছে ধনিক লোকের লুটপাট করার অধিকার, যেটা এখন চলতেছে, সম্ভবত সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব সেটা কথা মনে রেখেই বলেছেন। কাজেই জাতীয়তা বলতে আমরা কি মনে করি এইটা সংজ্ঞা না দিয়ে যদি আমরা একতরফা বলি এটার দিন শেষ হয়ে গেছে, তাহলে আমরা ভুল করি। আমি একটু বিরতিতে যাচ্ছি। আপনি ধর্ম ঐক্যের কথা বললেন, ধর্ম নিরপেক্ষতার কথা বললেন, কিন্তু ধর্ম তো রাজনীতিতে ওই যে 75 পরবর্তী সময় একদম ভালো মানে পাকাপোক্ত আসনে নিয়ে নিল এবং ধর্মের ব্যবহারটা বেড়েছে। ধর্ম ভিত্তিকও রাজনীতিটা শুরু হয়ে গেল এবং ধর্মকে কেন্দ্র করে রাজনীতি ঘুরপাক গত 40 বছর তাই হচ্ছে। বর্তমানে এই সংকটের মধ্যে আছি আমরা। আমি সেই বিস্তারিত আলোচনা আপনি স্যার করবেন। আমি একটু বিরতি থেকে আসছি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। ফিরে এলাম সময় সংলাপে। স্যার, আপনি বলছিলেন যে ধর্ম, হ্যাঁ, 1975-এর পরিবর্তনের পর আমাদের জাতীয় রাজনীতিতে যেটা বড় ঘটনা, সেটা হচ্ছে ধর্মের পুনঃপ্রত্যাবর্তন, যেটা পাকিস্তান আমরা বাদ দিয়েছিলাম। কিন্তু ইতিহাসের খাতিরে কতগুলো সত্য কথা বলতে হয়, যেগুলো কেউই পছন্দ করবে না, না আওয়ামী লীগ না বিএনপি। ফলে আমি একটু সংকুচিত বলতে। কিন্তু আপনি যদি অনুমতি দেন আমি বলি যে আওয়ামী লীগ দলটা জন্মেছিল মুসলিম লীগের পেট থেকে। সুতরাং মুসলিম লীগের ঐতিহ্য থেকে সে এসেছে, কিন্তু মুসলিম লীগের পেটে যে মুসলিম শব্দ ছিল সে বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ হয়েছে, এটাই তার কৃতিত্ব। এবং তারই নেতৃত্বে এখানে হিন্দু মুসলিম ঐক্যের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সাথে নানা বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু এই বিষয়ে আমরা একমত ছিলাম। কিন্তু এখন আমাদের দেশের বুদ্ধিজীবীদের যে দশা হয়েছে সেটা হচ্ছে বিএনপি বলে যে পার্টিটা জন্ম হয়েছে, এটা হচ্ছে 1975-এর পরের ঘটনার ফল। কিন্তু এই বিএনপি জন্ম হচ্ছে সোজা কথা, ওই আওয়ামী লীগ যে মুসলিম লীগের সন্তান, বিএনপি সে হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনীর সন্তান, ওই মেন্টালিটির সন্তান। হ্যাঁ, এবং জেনারেল এরশাদের যে জাতীয় পার্টি সেটাও পাকিস্তান সামরিক বাহিনীর মেন্টালিটির সন্তান। অর্থাৎ পাকিস্তান সামরিক বাহিনীর রাজনীতিটা কি ছিল এই দেশে? ওই ধর্মভিত্তিক রাজনীতি। কিন্তু পাকিস্তানে আরো ধর্মভিত্তিক দল ছিল, জামাত ইসলাম ছিল, জমিয়তুল উলামায়ে পাকিস্তান, জমিয়তুল উলামায়ে হিন্দের উত্তরাধিকার হিসেবে অনেকগুলো জমিয়তুল উলামা ছিল, এখানে নেজাম ইসলাম ছিল। কিন্তু এই সমস্ত ধর্মীয় দলের প্রবল উপস্থিতি সত্ত্বেও 1970 সনের নির্বাচনে পূর্ব বাংলার মানুষ একাধিক্রমে শেখ মুজিবের দলকে ভোট দিয়েছিল, খেয়াল করার বিষয়। কিন্তু 1975-এর পরে জিয়াউর রহমান যখন আবার এই ধর্মীয় রাজনীতিকে পুনঃপ্রত্যাবর্তন করলেন, জামাতের লোকদেরকে প্রথমে একটা ইসলামিক আইডিয়াল ইত্যাদি ডেমোক্রেটিক লীগ নামে তাকে পুনঃস্থাপন করলেন, ধীরে ধীরে আসলেন, তাহলে মানুষের মধ্যে এই প্রবল বিরোধিতা হলো না কেন? এইটাই হচ্ছে আমাদের রহস্য। এখন গত 40 বছরে আমরা রাজনীতিতে আবার আমাদের জাতির নাম কি বাংলাদেশি না বাঙালি, হ্যাঁ, লক্ষ্য করার বিষয়। শেখ সাহেবকে জাতির পিতা বলা যাবে কিনা, না বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বলতে হবে, এই সমস্ত নানা যে তর্ক শুরু হলো, এটা সম্ভব হলো কিন্তু ওই কারণেই। এখন হচ্ছে কি বাংলাদেশিদের আমাদের প্রথম পরিচয় আমরা কি বাঙালি না মুসলিম, অথচ দেখেন সমস্ত প্রশ্নই হচ্ছে কূটতর্ক। আমাদের আসল ইস্যুগুলোর থেকে আমরা দূরে সরে গেলাম, এগুলো শব্দের তর্কে পরিণত হলো। এখন যারা সরকারে আছেন তারা বলেন যে আমরা বাঙালি, আর এখন যারা সরকারে নাই, ভবিষ্যতে সরকারে আসার জন্য ঘাপটি মেরে বসে আছেন, তারা বলছে আমরা বাংলাদেশি। পার্থক্যটা কি? মানে তারা বলতে চাচ্ছেন আমাদের মুসলিম পরিচয়টাকে বেশি আমরা ইন্টারেস্ট করব, বেশি গুরুত্ব দেব, না আমরা আমাদের বাঙালি পরিচয় বেশি গুরুত্ব দেব। এটা চেয়েও গুরুত্বপূর্ণ কথা ছিল যে এই যে বাংলাদেশ বলে যে রাষ্ট্রটা আমরা করেছি, এটাই তো আসল কথা। আমাদের যদি পরিষ্কার করে বলতাম এই বাংলাদেশ রাষ্ট্রের স্থাপয়িতাকে, তাহলে এই প্রশ্নের অবিসম্বাদিত বিতর্কহীন উত্তর হবে শেখ মুজিবুর রহমান। আপনি তার রাজনীতি পছন্দ করেন আর না করেন, আপনার এটা মানতে হবে। ইতিহাসে তাকে মুছে দেওয়া যাবে না। যেমন ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন রাজত্ব করেছিলেন, নেপোলিয়ন নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন, অর্থাৎ ফরাসি বিপ্লবের মূলনীতি যেটা গণতান্ত্রিকতা বা প্রজাতন্ত্র, সেটা থেকে তিনি সরে গিয়েছিলেন। কিন্তু নেপোলিয়নের মৃত্যুর পরে ইউরোপে প্রতিক্রিয়াশীলদের জয় হয়েছিল, রাজতন্ত্র ফিরে এসেছিল। নেপোলিয়ন ক্ষমতা হারান 1815-তে। 1821 সনের মে মাস পর্যন্ত তাকে বন্দী করে রাখা হয় এবং মে মাসের 5 তারিখে তিনি মারা যান। সেটা তখন ইউরোপে সর্বত্রই প্রতিক্রিয়াশীল রাজতন্ত্রের পুনরুত্থান হয়েছিল, ধর্ম আবার ফিরে এসেছিল। আমি কথাটা বলছি, অনেক দূর থেকেও আলোচনা করলে মনে হয় আমাদের শেখ মুজিবুর রহমানের সাথে নেপোলিয়নের একটা কোথায় মিল আছে, জিয়াউর রহমানের সাথে নয়, পরিণতির দিক থেকে। এদিক থেকে তিনি যেটা শুরু করেছিলেন
সেটা তিনি শেষ করে যেতে পারেননি, এবং তাকে এমন মাঝপথে হত্যা করা হয়েছে, ফলে তিনি কি করতে চেয়েছিলেন সেটা পরিষ্কার নয়। যদিও বা অতি অল্প সময়ের জন্য তিনি একদলীয় শাসন চালু করেছিলেন, সেইটার লক্ষ্য সম্পর্কে আমাদের মধ্যে কোনো পরিষ্কার আলোচনা নেই। কিন্তু ওই সময়ে বা প্রায়োগিক বিষয়টা দেখা যায় না, ৭২ থেকে ৭৪-এর মধ্যে দেশ যে ক্রমশ সংকটের দিকে যাচ্ছিল, ওই সংকটের দিকে না গেলে কিন্তু তার হয়তো এক পার্টি করতে হতো না। এই কথাগুলো বোঝার মতো, তখন বলার মতো দেশে কোনো বুদ্ধিজীবী ছিল না। যে দু একজন বুদ্ধিজীবী ছিলেন, আহমদ সাফার মতো, যারা প্রতিবাদ করেছিলেন, তারা ছিলেন ছোট, বয়সে কম, তাদের কথা কেউ শোনেনি। যা হোক, আমি বলছি যে গত ৪০ বছরে মানে বুদ্ধিজীবীরা তাদের দায়িত্ব পালন করেনি, পালন করতে সমূহ ব্যর্থ হয়েছে। তারা সকলেই বুদ্ধিজীবী, তারা সরকারি প্রচার যন্ত্রে পরিণত হয়েছিল। আচ্ছা, সিনিয়র বুদ্ধিজীবী যাদের নিজেদের কিছু কৃতিত্ব ছিল শিল্প সৃষ্টির, কবিতা লেখার, তারাও সেগুলি বিস্তৃত হয়ে তারা শুধু চতুস্তম্ভের জয়ধ্বনি দিয়েছিল। পরবর্তীকালে দেখা যায় তারাই কিন্তু পরবর্তীকালে জিয়া রহমানের সরকারের সাথে সহযোগিতা করছে, তাদের বেশিরভাগ। এটা আমাদের করুণ পরিণতি। এখনো আমি বলবো, এখনো শেখ হাসিনার বর্তমান সরকার যে গুরুত্বপূর্ণ কাজটা করছে, যেটা ৪০ বছর আগে করার কথা ছিল, সেটা হচ্ছে ১৯৭১-এর যুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার। এইটা আগে কেন হয়নি তা পরিষ্কার। যতদিন পর্যন্ত বিএনপি এবং জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, আমি খুব সোজা কথায় বলি, এরপরে নির্বাচনে যখন বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো, এমনকি শেখ হাসিনা তার প্রথমবার যখন নির্বাচিত হয়ে খালেদাকে পরাস্ত করে ক্ষমতায় আসলেন ৯৬-তে, তারপরে তিনি এতটুকু উদ্যোগ নিতে পারেননি। এতে বোঝা যায় এই বিচারটা কত কঠিন। এই বিচার করতে চান। এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে বিএনপি প্রথম মুখ খুলে বলল, তখন তারা তাদের পার্টির নেতা হিসেবে তাকে সমর্থন করছে, তারা দুঃখিত, মর্মাহত এবং বিস্মিত হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ব্যাপারে তারা পার্টি হিসেবে এই প্রথম একজন যুদ্ধ অপরাধের পক্ষে কথা বললেন। হ্যাঁ, এর আগে কথা বলে নাই। হ্যাঁ, এইটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক কথা। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার এখন আমি বলবো বিচারাধীন, এই অর্থে যে এখনো রিভিউর জায়গা বাকি আছে, কাজে আমি মন্তব্য করব না। কিন্তু মন্তব্য করার সময় পার্টির নেতৃবৃন্দ সেটা মনে রাখেননি। একজন দুজন রেখেছেন, তারা বলছে আমরা এটা অপেক্ষা করি, কিন্তু তাদের পরিষ্কার হলো তাদের পজিশন। এই জন্যই বলছি, তাহলে যুদ্ধ অপরাধীদেরকে পুনর্বাসন করার জন্য যে রাজনৈতিক দায়িত্ব, সেটা বিএনপিও কিছুটা নিয়েছিল, এটার পক্ষে এটা হচ্ছে প্রমাণ। কিন্তু এখন আমরা যাদের বলি প্রগতিশীল, আমাদের অধিকাংশ প্রগতিশীল বুদ্ধিজীবী হচ্ছে, আহমদ সাহেব বলতেন, কেউ ১২ আনা প্রগতিশীল, কেউ ৮ আনা প্রগতিশীল, কেউ ৪ আনা প্রগতিশীল, কেউ ১০ পয়সার প্রগতিশীল, ১৬ আনা কেউ না। না, কিন্তু যারা প্রতিক্রিয়াশীল তারা কিন্তু ১৬ আনায় প্রতিক্রিয়াশীল। কথাটা বুঝতে পারছেন? এই প্রতিক্রিয়াশীল আজকাল বুদ্ধিজীবীরা দাঁড়ায় বলছে কি, আমাদের সাহিত্যে পথ প্রদর্শন করবে কি? দেশে একজনের বুদ্ধিজীবী না, একজনের কবি নাই, কোথায়? মানে আজকাল লক্ষ্য করছেন, মিডিয়ার এই জয় জয়কারের যুগে কবি হারিয়ে গেছে। এখন দেশের সেরা কবিকে কেউ জানে না। শামসুর রহমান মারা যাওয়ার পর এই পদকে দখল করবে, এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানে অর্থাৎ লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এখন হয় সরকারি প্রচার যন্ত্রে পরিণত হয়েছেন, অথবা না হয় বিরোধী দলের মাইকে পরিণত হয়েছেন। তাদের নিজেদের কোনো কণ্ঠস্বর নেই। অর্থাৎ যাকে শ্রদ্ধা করা যায়, যার কথা শুনে মানুষ অন্যের ভাষায় কথা বলছে। হ্যাঁ, রাইট, অন্যের ভাষায় সম্পূর্ণ। এই জন্য সেদিন কবি আল মাহমুদের ৮০ বছর বোধ পূর্তি উপলক্ষে একটা সভা হলো, আসাদ চৌধুরী সভাপতিত্ব করলেন, আর অন্যান্য বুদ্ধিজীবীরা গেলেন। সেখানে দেখা গেল আল মাহমুদ নিজে আসতে পারেননি, এবং সেখানে যারা কথা বলেন তারা দেখা, যারা বিশেষ দলের বা মানসিকতা, যারা রাজনীতিতে ধর্মকে ফিরিয়ে আনার কথা বলেন। কিন্তু এই মুহূর্তে বিপদটা কোথায় বলি, যেহেতু দেশে বর্তমানে সরকারের গণতান্ত্রিক সমালোচনা করার সাহস বুদ্ধিজীবীদের নেই, ফলে ক্রমশ আবারও ধর্মকেন্দ্রিক সমালোচনা কেন্দ্রীভূত হচ্ছে। না বুঝে বলতেছে লোকে, যেমন আমি আবারও বলি, সিরাজ ইসলাম চৌধুরীর নাম আমি আবারও নেই, কারণ আমি দুঃখিত হয়েছি তার একটা বক্তব্যে। তিনি বললেন, আপনারা কেন উনি এখানে আসেন, সেই জন্য বলছে, তাহলে গণজাগরণের সাথে হেফাজতের যে দূরত্ব, সেটা শ্রেণী দূরত্ব। বক্তব্যটা এইটুকু সত্য, এইটুকু সত্যকে বলে অর্ধসত্য, বাকিটাও বলতে হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন হেফাজত যে পথ দেখাচ্ছে সেটাই হচ্ছে এদেশের গরিব জনগণের মুক্তির পথ? আমি জানি উনি বলছেন যে রিক্সাওয়ালা আপনাকে রিক্সায় করে শাহবাগে নিয়ে যায়, সে রিক্সাওয়ালা তো হেফাজতের বিরুদ্ধে আন্দোলনে আপনার সাথে যোগ দেয়নি। সুতরাং দেখা যাচ্ছে কি, মধ্যবিত্ত শ্রেণীর ছেলেরা নর্তন কুর্দন করছে, আর হেফাজতের প্রলেতারিয়েতরা ওখানে শাপলা চত্বরে আন্দোলন করছে। এই কথা ফরহাদ মজার যেমন বলেন, দেখি সিরাজ ইসলাম চৌধুরীও বলছেন। সেই জায়গা থেকে একটু আমি বিরতিতে যাব, এসে যাবে আপনি যেটা বললেন, সেই প্রান্তিক মানুষের কথা বলতে চাই, যে তাদের আসলে এই যে মেরুকরণ, পট পরিবর্তন হলো রাজনীতির ৭৫ পরবর্তী সময়গুলোতে, তারা কোন অবস্থানে আছে, তারা কোথায় যাবেন? এবং আপনি বুদ্ধিজীবীদের কথা তো বলেই ফেললেন, সেটার সাথে যোগ করতে পারেন। আমি একটু সেই প্রান্তিক মানুষের কথা শুনতে চাবো। দর্শক, সময় সংগ্রামে বিরতিতে যাচ্ছে, আবার ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। সময় সংলাপে স্যার, আমি জানতে চাই, এই যে ৭১ পরবর্তী সময় ৭৫ হয়ে যে এই যে রাজনৈতিক পট পরিবর্তনগুলো হলো,
প্রান্তিক মানুষের দিকে কেউ তাকিয়েছে যে তারা কি চায়, তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, তাদের কতটুকু রাখা হয়েছে সঙ্গে, তারা কতটুকু ছিল? বাংলাদেশের পুরনো আন্দোলন থেকে শুরু করি, যে পাকিস্তান হওয়ার পরে এখানে, এটা তো খুব গরিব দেশ ছিল, এটাকে বলা হচ্ছে একটা বস্তি এলাকা, রুরাল স্লাম। আচ্ছা, ব্রিটিশ যিনি গভর্নর, এখানে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন 1947-এ, তিনি বলেছিলেন ইস্ট বেঙ্গল ইজ এ রুরাল স্লাম। এটা একটা গ্রামীণ বস্তি, পল্লী বস্তি, হ্যাঁ হ্যাঁ। পল্লী বস্তি। এই জায়গা থেকে আমরা উঠে এসেছি যখন পর্যন্ত এখানে একটা আধুনিক মধ্যশ্রেণীর জন্ম হয়নি, মধ্যবিত্ত, 60-এর আগে হয়নি। মিডল ক্লাস ইংরেজি যেটা বলে জি, আর জি, কি, আপনারা বাংলায় মধ্যবিত্ত বলেন, আমার আপত্তি নেই। না, না। তার আগে পর্যন্ত আওয়ামী লীগ দলটি জি, মুসলিম লীগ থেকে বেরিয়ে কিছুদিন আওয়ামী মুসলিম লীগ থাকার পর আওয়ামী লীগ হলো, তখন কিন্তু মনে রাখবেন আন্তর্জাতিক ক্ষেত্রে তার কম্পাসের কাঁটাটি পশ্চিম দিকে হেলে থাকতো, আমেরিকার দিকে হেলে থাকতো সরওয়ার্দীর আমলে। জি, শেখ সাহেবের আমলে সে বিষয়ে ব্যতিক্রম হয় নাই। 71-এ আওয়ামী লীগকে মনে করে যে কি শেখ সাহেব তাদেরই লোক, কিন্তু তিনি রাজনীতিতে ক্রমশ রাইট থেকে লেফটের দিকে একটু সরছিলেন। কি কারণে? একটা জনতার চাপে আচ্ছা, এই নতুন মধ্যবিত্ত শ্রেণী বিকশিত হলো। বিশেষ করে যখন রবীন্দ্রনাথের শতবর্ষ উদযাপন উপলক্ষে 1961 সনে ঢাকার বুদ্ধিজীবীরা নতুন করে সমবেত হলেন, এবং দেখা যায় যে ছাত্র সংখ্যা বাড়তে লাগলো পূর্ব বাংলায়, এবং ছোট ছোট শিল্প কারখানা, যেমন তেজগাঁ শিল্প কারখানা, জি, মনু মিয়া শহীদ হলো। জি, আওয়ামী লীগের 6 দফা কর্মসূচি ঘোষিত যখন হলো, যারা প্রথম গুলি খেয়েছিল, মনু মিয়া, হ্যাঁ তেজগাঁ শ্রমিক, আমি বলবো ছাত্র শ্রমিক, এরা মিলেই তো গড়ে তুলেছে 69 আন্দোলন। এবং বাংলাদেশের রাজনীতিতে যা কিছু ভালো হয়েছে তার জন্য কৃতিত্বটা বামপন্থীদের দিতেই হবে, এবং আওয়ামী লীগ তার ফলটা ভোগ করেছে, এই কথা আমাদের বলতে হবে। যেমন বাংলাদেশ স্বাধীন করার জন্য আমরা যে লড়াইটা করেছি তার ফলটা তো জিয়াউর রহমান সাহেব ভোগ করেছেন। তিনি তো আর্মিতে থাকার সময় রাজনীতি করেননি, তিনি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীতে কাজ করেছেন। কাজেই একজনে রোপণ করবে আরেকজনে তা ভক্ষণ করবে, এটাই তো জগতের নিয়ম, তাই না? বৃক্ষের নিয়ম। হ্যাঁ, জ্ঞান বৃক্ষের ফল খেলে কিন্তু একটু অসুবিধা হয়। আমি সেই জ্ঞান বৃক্ষের দু একটা ফলের কথা বলি আপনাকে। আচ্ছা, জি, প্লিজ। এখন আমাদের বামপন্থীদের ভুলটা কি, এটা না বললে আপনি প্রান্তিক মানুষের কথা বুঝবেন না। বামপন্থীরাই তো প্রান্তিক মানুষের প্রতিনিধি, এটা আমরা জানতাম, কৃষকের দিক থেকেও, গ্রামের শ্রমিকের দিক থেকেও। কিন্তু আমাদের বামপন্থীরা বই পড়ে, মানুষের সাথে কথা বলে না। আমি সাধারণ বই বলছি, দু একজন ব্যতিক্রম থাকতে পারে, মানুষ পড়ে না। হ্যাঁ, এর উদাহরণ দিচ্ছি। কার্ল মার্কস তার কেতাবে লিখেছেন যে 1850-এর দশকে ফ্রান্সে তিনি দেখলেন শহরের শ্রমিকেরা হচ্ছে বিপ্লবী আর গ্রামের কৃষকেরা প্রতি বিপ্লবী। কারণ নেপোলিয়নের ভাতিজা 3 নম্বর নেপোলিয়নকে তারা ভোট দিয়েছিল 1851 সনে। ওই একটা বিখ্যাত বই আছে লুই নেপোলিয়নের অষ্টাদশ ব্রোমেয়ার, ওইটা ওই সময়ের লেখা। আরেকটা বই আছে ক্লাস স্ট্রাগলস ইন ফ্রান্স। ওইগুলিতে মার্কস অভিযোগ করেছেন যে কৃষকরা হচ্ছে বস্তা বাঁধা আলুর মতো, যতক্ষণ বস্তা থাকে তখন আলু একসাথে থাকে, নাহলে আলু গড়াইয়ে পড়ে, কৃষকদের দিয়ে কিছু হবে না। কিন্তু ঔপনিবেশিক দেশে আসলে, যেমন পাকিস্তান বলে আমরা এক ধরনের আধা উপনিবেশ ছিলাম, ঔপনিবেশিক দেশে কিন্তু আলুর একটা ভূমিকা থাকে, আলু ভাতের বিকল্প হিসেবে কাজ করে, কৃষকের ঐক্যবদ্ধ হয়। আর শহরে যাদেরকে বলা হতো ইন্ডাস্ট্রিতে কাজ করে না কিন্তু বস্তিতে থাকে, মার্কসের ভাষায় এদেরকে বলে লুম্পেন প্রলেতারিয়েট, অর্থাৎ অনিয়মিত শ্রমিক। এই অনিয়মিত, আমরা ছুটা শ্রমিক যদি বলি, ছুটা বুয়া বলি না আমরা, এই যে ছুটা বুয়ারাও বিপ্লবী। কিন্তু কার্ল মার্কসের তৎকালীন বই যদি পড়ে আপনি মুখস্থ করেন, মনে হবে যারা বিপ্লবী নয়। এই উপলব্ধিটা দরকার। ঔপনিবেশিক দেশে লুম্পেন প্রলেতারিয়েট বা শহরের অসংগঠিত শ্রমিক শ্রেণী তারাও বিপ্লব করে। উদাহরণ দিচ্ছি, 1971-এর 25শে মার্চ রাতে পাকিস্তান আর্মি গুলি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে, জগন্নাথ হলে, তৎকালীন ইকবাল হলে। কিন্তু তারা তেজগাঁও বলটির পাশে যে আগুন লাগিয়েছিল, তারা যে রেল লাইনের দুপাশে গুলি করতে করতে মেরে গেছিল, ওরা অধিকাংশ শ্রমিক। কিন্তু অনেক আমরা যে রিক্সাওয়ালার ছবি দেখি, রিক্সার মধ্যে পড়ে আছে, তার মানে লুম্পেন প্রলেতারিয়েটকে পাকিস্তান তার শত্রু হিসেবে দেখেছে। আমাদের মিছিলে যারা যেত, এখনো যাদেরকে টাকা নিয়ে যাওয়া হয় বিভিন্ন পার্টি, এই বুঝেছি বামপন্থীরা এদেরকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। এই জন্য ফরহাদ মাজারের মতো প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবীরা বলছেন যে হেফাজতে ইসলামী হচ্ছে আমাদের এখানে বলা যেত কি গরিবের প্রতিনিধি। হেফাজত ইসলামের মধ্যে যারা গেছে তাদের অধিকাংশই সামাজিকভাবে গরিব, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু গরিবের মুক্তির পথের বহু রকমের প্রস্তাবনা আছে। যদি অতীতমুখী হয়ে, পাকিস্তানমুখী হয়ে আবার ধর্মকে ফিরিয়ে এনে আমরা আমাদের গরিবের মুক্তির কথা ভাবি, এটা হবে একটা অলীক স্বপ্ন। অর্থাৎ ইতিহাসের চাকাকে, আমি বলি আওয়ামী লীগের মধ্যে যে বুদ্ধিজীবীরা আছেন, আনিসুজ্জামান থেকে শুরু করে আর বাকি পর্যন্ত, আপনি সর্বশেষ জন পর্যন্ত, তারা যে বুদ্ধিজীবীরা আছেন, তারা সত্য বলার সাহস রাখেন না, তারা বুকে হাত দিয়ে সামনের দিকে তাকাতে পারে না, তারা তাদের পার্টির একটা সমালোচনা করতে পারেন না, অর্থাৎ সামনের দিকে তাকাতে তাদের ভয়। কিন্তু বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের সমস্যা কি জানেন? ফরহাদ মাজার শুদ্ধ, এদের সমস্যা কি জানেন? এরা সম্পূর্ণ মুখটা ঘুরিয়ে অতীতের দিকে তাকিয়ে আছেন। এই যে দুই চক্রের মধ্যে পড়ে আমাদের প্রলেতারিয়েট শ্রেণী যাদের বলা হয়, কৃষক শ্রেণী যারা আছে গ্রামে এবং শহরে,
তাদের মুক্তির কথা বলার জন্য আজকে কোনো দল নেই। আজকে বামপন্থীদের দেখলে কি মনে হয় জানেন আমার, যে রোগী খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, আচ্ছা, ঢাকা কমিউনিটি হাসপাতালে গিয়ে আমৃত্যু সে আশ্রয় নিয়েছে। মানে কোন কোন বিপ্লবী আছে যার বয়স ধরেন 80 বছর হয়ে গেছে, এখন আর বাড়িও নাই, ঘরও করে নাই, কিন্তু তাকে ডক্টর কাজী কামরুজ্জামান আশ্রয় দিয়েছেন। অর্থাৎ তিনি হাসপাতালে একটা পার্মানেন্ট কেবিন নিয়ে আছেন। বামপন্থী রাজনীতি এখন কেবিনের মধ্যে আছে। তাহলে আমরা এখন যাব কোথায়? এখন মনে হচ্ছে কি আপনি যাই কিছু বলেন না কেন, দেশের মানুষের গরিবের কথা বলার জন্য এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। বলে 1975-এর পরে আমাদের ট্র্যাজেডি হচ্ছে পাকিস্তান আমলে পরিত্যক্ত রাজনীতিটা আবার ফিরে এসছে। তখন তারা এটা বলছে কি বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের সংকট। না, বাঙালি মুসলমান একবার সংকটে পড়েছিল, তার মাতৃভাষা উর্দু না বাংলা। এখন যদি আপনি আবার সেই তর্ক তুলতে চান, আবার ফিরিয়ে আনতে চান, এবং ফিরিয়ে আনতে চান কবি গোলাম মুস্তাফা 1950 সনে পাকিস্তানে কি চেয়েছিল জানেন? বাঙালি, ইনি বাংলা কবি, কিন্তু তিনি বলেছিলেন, গোলাম মুস্তাফা ছেলেরা এখনো জীবিত আছেন, হ্যাঁ, শিল্পী মোস্তফা মনোয়ারা তারই সন্তান, তিনি কিন্তু উর্দুর সপক্ষে ছিলেন। কিন্তু পরবর্তীকালে ফররুক আহমদ একজন কবি ইসলামপন্থী, তিনি কিন্তু বাংলার পক্ষে ছিলেন। আমি এখন যদি কেউ বাংলাদেশে উর্দু না বাংলায় তর্ক আনে যেরকম হাস্যকর হবে, আমি এখনো মনে করি বাঙালি মুসলমানের পরিচয় মুসলমান না বাঙালি, এই তর্ক সেরকম হাস্যকর। অথচ সেই তর্কের উপর ভিত্তি করে বর্তমান রাজনীতি দাঁড়িয়ে আছে। এবং যুদ্ধ অপরাধের বিচারের প্রশ্নে যারা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যুদ্ধাপরাধীদের সমর্থন করছেন, তারা কিন্তু প্রকৃত প্রস্তাবে ওই ধর্মীয় রাজনীতিটাই করছেন। এটাই হচ্ছে আমাদের। এবং সেই জায়গা থেকেই প্রান্তিক মানুষের উচ্চারণ কখনোই তারা ধারণ করেননি, শুনেননি, বা ওটা তাদেরকে নিয়ে চলেননি। তারা তো চলেনি না। আমি বলছি এটা যাদের, আমার দুঃখটা হচ্ছে এখানে এটা নিয়ে যাদের চলার কথা ছিল তাদের মধ্যেও কনফিউশন আছে। যেমন ধরেন যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে আমি মনে করি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলেই একমত হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু বর্তমান সরকারের সাথে আমাদের অন্য বিষয়ে দ্বিমত আছে, যেমন ধরেন সিপিবির পজিশনটা লক্ষ্য করেন, বাসদের পজিশনটা লক্ষ্য করেন, ফলে তারা না ঘরকা না ঘাটকা, অর্থাৎ এই সরকারের সাথে তাদের অমিল আছে, কিন্তু রাজনৈতিক অমিল। কিন্তু এই যে ধর্মীয় রাজনীতিতে যারা পুনর্বাসন করার চেষ্টা করছেন, যুদ্ধাপরাধীদের বিচারকে যারা ব্যাহত করার চেষ্টা করছেন, তাদের বিরোধিতা করার প্রশ্নে তাদের সেই দৃঢ়তা নেই কেন? এটা হচ্ছে দুঃখের বিষয়। অনেক প্রগতিশীল বুদ্ধিজীবী আছেন আমার বন্ধুরা যারা বিএনপির পক্ষে যাচ্ছেন, তারা তো মুক্তিযুদ্ধের লোক ছিলেন, কিন্তু তাদের এখন যুদ্ধাপরাধের প্রশ্নে সালাউদ্দিন কাদেরকে সমর্থন করতে হচ্ছে। কোথায় আমাদের সেই বন্ধুরা? কোথায়? যেন অধ্যাপক ফেরদৌস হোসেন কোথায়? এখন কথায় কথায় বললাম আর কি, আপনি একটা নাম নিলাম, মানে আমার ব্যক্তিগত বন্ধু হিসেবে তার নামে নিচ্ছে, আরো বহুত বুদ্ধিজীবীর নাম আপনি নিতে পারেন। এখন তারা আসেন না, তো এরা কোন ধরনের লোক? আজকে প্রফেসর এমাজউদ্দিন আহমদকেও সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কথা বলতে হচ্ছে। এইটাই হচ্ছে ট্র্যাজেডি। অর্থাৎ কোন লোকের ব্যক্তিত্ব যখন লোপ পায়, যখন সে সম্পূর্ণভাবে হুক্কা হুয়া করে, তখন এই অবস্থা হয়। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখাবে আগামী দিন। সুন্দর থাকুন।